অধ্যায় 2, 1 অ্যান্ড 2 শিশুর বিকাশ ধারণা ও নীতিসমূহ এর গত 3টি ক্লাসে আমরা মূলত শিশুদের বৃদ্ধি, পরিণমন, বিকাশ এবং শিশুদের বিভিন্ন ধরনের বিকাশ সম্পর্কে আলোচনা করেছি। আজ চাইল্ডস ডেভেলপমেন্ট কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালসের চতুর্থ অংশের ক্লাসে আমরা মূলত শিশুদের মনোসামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, বৃদ্ধি ও বিকাশে নীতিগুলোর তাৎপর্য এবং বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাবশালী উপাদানসমূহ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি মনোসামাজিক বিকাশ বা সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট প্রসঙ্গে। ফ্রয়েড অনুগামীদের অন্যতম মনোবিদ এরিকসন, তিনিই হচ্ছেন মনোসামাজিক বিকাশের প্রবক্তা। এরিকসনের মতে বিকাশের 3টি উপাদান: শরীর, অহং এবং সমাজ, এবং এদের যে আপেক্ষিক প্রভাব তার ফলেই কি হয়, ব্যক্তির বিকাশ হয়। এরিকসন শিশুর জীবন বিকাশের স্তরকে 4টে ভাগে ভাগ করেছিলেন: প্রারম্ভিক কাল 0 থেকে 5 বছর, মধ্যবর্তী বা প্রাক বয়ঃসন্ধিকাল যেটা হলো 6 থেকে 11 বছর, বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল যেটা হচ্ছে 12 থেকে 18 বছর, এবং কৈশোর পরবর্তীকাল যেটা হচ্ছে 18 থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে বোঝায়। মনোবিদ এরিকসন নির্ধারিত জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলোতে মনোসামাজিক বিকাশ কিভাবে ঘটে সেটা আমরা ছোট্ট করে একটু দেখে নিই। প্রথম যে প্রারম্ভিক বাল্যকাল, যেটা হচ্ছে 0 থেকে 5 বছর বা জন্ম থেকে 5 বছর পর্যন্ত, এই সময় শিশু অসহায় অবস্থায় থাকে। শিশু নিজে কিছুই করতে পারে না। শিশুর সঙ্গে অন্যদের, বিশেষ করে মার সঙ্গে সম্পর্ক গড়ার একটা প্রবণতা দেখা যায়। একটু বড় হলে 1 থেকে 3 বছরের মধ্যে তারা স্বাবলম্বী হবার চেষ্টা করে। এরপর আর একটু বড় হলে, মানে 3 থেকে 5-এর মধ্যে, তাদের মধ্যে কর্মপ্রবণতার সৃষ্টি হয়। তারা কাজ করতে শুরু করে, বিভিন্ন জিনিস নাড়তে ঘাঁটতে পছন্দ করে। শিশুরা যাতে নিজেরা কিছু করতে পারে সেই দিকে কিন্তু এই সময় নজর দেওয়া খুব প্রয়োজন। এই সময় শিশুরা বড়দের দ্বারা অনুপ্রাণিত হয় এবং এই সময় শিশুদের ক্ষেত্রে আদর্শ চরিত্রের প্রয়োজন হয়। এরপর আমরা আসবো মধ্যবর্তীকাল, যেটা হচ্ছে 6 থেকে 11 বছর বয়স। এই সময় বালকদের বা শিশুদের অভিজ্ঞতার পরিধিটা বিস্তার লাভ করে। তারা বন্ধু বান্ধব, পরিবেশ এদের সঙ্গে অভিযোজিত করে নিজেদের। এই সময় নিয়ম নীতির সঙ্গে তারা মানিয়ে চলতে শেখে এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের যুক্ত করার চেষ্টা করে। এই সময় বিদ্যালয়ে তারা প্রবেশ করে এবং বিদ্যালয় এই সময় বালকদের ক্ষেত্রে একটা আদর্শ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। এই সময় শিক্ষকরা বালকদের চাহিদা এবং দক্ষতা অনুযায়ী তাদের বিভিন্ন যে কর্মদক্ষতা সেগুলো বৃদ্ধিতে সাহায্য করে। এরপর বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল, যেটা হচ্ছে 12 থেকে 18 বছর, এই সময় দেখা যায় যে বাল্যকাল সমাপ্তি হয় এবং প্রাপ্ত বয়স্কের সূচনা ঘটে। এই সময় তারা নিজেদেরকে প্রকাশ করতে চায়, অপরের চোখে নিজেকে আবিষ্কার করতে চায়, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মতামতকে গুরুত্ব দেয়। এই সময় অনিশ্চয়তা কিশোরদের মধ্যে কিন্তু আত্মপরিচয় বিভ্রান্তির সৃষ্টি করে, মানে নিজের সম্পর্কে বিভ্রান্তি, আমি কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না। আত্মপরিচয় বিভ্রান্তি থেকে মুক্তি পেতে সে নিজের থেকে পালিয়ে বেড়ায়। এর ফলেই এই সময় তারা অনেক সময় দেখা যায় ড্রাগের নেশায় আসক্ত হয় বা অনেক খারাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলে। মনোবিদ এরিকসনের মতে 18 থেকে 35 বছর সময়কালকে বলা হয় অন্তরঙ্গতা এবং একাকিত্বের দ্বন্দ্বকাল। এই সময় যুবকরা নিঃস্বার্থভাবে অন্যদের সঙ্গে সুসম্পর্ক এবং অন্তরঙ্গতা গড়ে তুলতে চায়, নিজেদের পরিচয় বিকাশ করতে সচেষ্ট হয় এবং অন্যদের সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তুলতে না পারলে যুবকদের মধ্যে কিন্তু একাকিত্ব বোধ দেখা যায়। 35 থেকে যে 65 বছর বয়সকাল, সেটা মনোবিদ এরিকসনের মতে উৎপাদন ভার্সাস স্থবিরতার দ্বন্দ্বকাল। উৎপাদন এবং স্থবিরতা এর দ্বন্দ্বকাল, মানে এর মধ্যে দ্বন্দ্বের একটা সূচনা কিন্তু এই সময় হয়। এই মধ্য বয়সে ব্যক্তিরা তাদের সমাজ এবং সন্তানদের জন্য চিন্তাশীল হয়। সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য তারা বিভিন্ন রকম উৎপাদনমুখী কাজকর্মে অগ্রসর হয়। কিন্তু এই উৎপাদনশীলতা যদি অভাব হয়, তারা যদি কোনো সৃজনশীল কাজকর্ম না করতে পারে, তাহলে তাদের মধ্যে কিন্তু স্থবিরতা আসে। 65 বছরের ঊর্ধ্বে যে বয়সকাল, এরিকসনের মতে এই বয়স হচ্ছে সততা এবং হতাশার দ্বন্দ্বকাল। এই সময় ব্যক্তিরা তারা অতীত জীবনের দিনগুলি মনে করেন এবং তাদের জীবনের অর্থ খুঁজে পান। তাদের মধ্যে সততা এবং নিষ্ঠাবোধ দেখা যায়। এরপরে আমরা আসবো নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট প্রসঙ্গে। নীতিবোধ বা নৈতিকতা বোধ বলতে কি বোঝা যায়? ব্যক্তি এবং সমাজের কল্যাণের জন্য বা ভালোর জন্য আমরা যে সমস্ত নিয়ম নীতি ইত্যাদি অনুসরণ করি তাকেই মূলত বলা হয় নীতিবোধ। শিক্ষাবিদগণ মনে করেন যে নীতিবোধ কিন্তু স্বতঃস্ফূর্ত, নিজের থেকে আসে।
ব্যক্তি জীবনে চলার পথে সমাজ থেকে এই নৈতিকতা, জ্ঞান বা অভিজ্ঞতা আমরা অর্জন করি বা পাই। আবার অনেক শিক্ষাবিদের মতে নৈতিকতা একটা অর্জিত বৈশিষ্ট্য, শিক্ষার দ্বারা এর বিকাশ এবং নিয়ন্ত্রণ দুটোই সম্ভব। এল কোহেলবার্গ তিনি নৈতিক বিকাশ সম্পর্ক তত্ত্ব দিয়েছিলেন। তাকে বলা হয় কোহেলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরি। মনোবিদ এল কোহেলবার্গের মত অনুযায়ী বিকাশের প্রধান তিনটি উপাদান: জ্ঞানমূলক দ্বন্দ্ব, জ্ঞানমূলক বিকাশ এবং ভূমিকা গ্রহণ ক্ষমতা। এল কোহেলবার্গের মতে ব্যক্তির বিশ্বাসের সঙ্গে যে বাইরের পরিবেশ, তার যে সংঘাত বিভিন্ন জায়গায় এবং পরস্পর বিরোধী চিন্তাভাবনা, এর ফলেই কিন্তু জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে চুরি করা অন্যায় সবাই জানে, তা সত্ত্বেও যখন একজন ব্যক্তি অপরকে বাঁচানোর জন্য চুরি করে, তখন তার মধ্যে কিন্তু জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং নীতিবোধই এই জ্ঞানমূলক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ব্যক্তিকে পুনরায় সাম্যাবস্থায় ফিরিয়ে আনে। তাই বলা হয় জ্ঞানমূলক দ্বন্দ্বই হচ্ছে নৈতিক বিকাশের সহায়ক। এল কোহেলবার্গ নৈতিক বিকাশকে মূলত তিনটি ভাগে ভাগ করেছেন: প্রাক প্রথাগত স্তর, যাকে বলা হয় প্রি কনভেনশনাল স্টেজ, প্রথাগত স্তর বা কনভেনশনাল স্টেজ, পরবর্তী প্রথাগত স্তর বা পোস্ট কনভেনশনাল স্টেজ। এই যে প্রাক প্রথাগত স্তর, এই স্তরে দেখা যায় যে 4 থেকে 10 বছর বয়সটা হচ্ছে এই প্রাক প্রথাগত স্তর শিশুদের। এই স্তরে শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য শিশুরা অন্যের বাধ্য হয়, মানে কথা শোনে, এবং বিভিন্ন নিয়ম নীতিও তারা অনুসরণ করে। এই সময় শিশুরা স্বার্থ রক্ষার জন্য নিয়ম মেনে চলে এবং অনেক সময় তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহাও কিন্তু জেগে ওঠে। 2 হচ্ছে প্রথাগত স্তর বা কনভেনশনাল স্টেজ। এটা হচ্ছে 10 থেকে 13 বছরের যে শিশুরা, তাদের মধ্যে কিন্তু এই স্তর লক্ষ্য করা যায়। এই স্তর অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত। এই বয়সে বালকরা অন্যদের সমর্থন আশা করে এবং অন্যরা তার আচরণ সম্পর্কে কি মনে করছে তার দ্বারাও তারা প্রভাবিত হয়। এই সময় বালকেরা সমাজের যে রীতি নীতি, আইন, ধর্ম সেগুলো মেনে চলে। এরপর আসছে পরবর্তী প্রথাগত স্তর, যেটা হচ্ছে 13 বছর বা তার বেশি বয়সের বালক বালিকারা এর মধ্যে পড়ে। এই স্তরে বালক বালিকারা নীতি নির্ধারণে অন্যের দ্বারা প্রভাবিত হয় না, তারা যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই স্তরে নৈতিক আচরণের ক্ষেত্রে নিজের বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সমাজের ভালো করার জন্য নিজের আচরণে তার প্রকাশ লক্ষ্য করা যায়। কোহেলবার্গের মতে সব ব্যক্তি কিন্তু এই স্তরে পৌঁছতে পারে না, কারণ এর জন্য উচ্চ স্তরের চিন্তন ক্ষমতার প্রয়োজন হয়। মনোবিদ এল কোহেলবার্গ নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা এ টাইপ, একটা বি টাইপ। এ টাইপের ব্যক্তিদের নৈতিকতা তাদের কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাদের নীতিবোধের উপর আবেগের ভূমিকা বেশি। অন্যদিকে বি টাইপের যে ব্যক্তি, তাদের নৈতিকতা তাদের আদর্শ এবং উন্নত বিবেক এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এদের যে নীতিবোধ, এর উপর জ্ঞান এবং প্রজ্ঞার ভূমিকা বেশি। এল কোহেলবার্গের মতে নৈতিক বিকাশ প্রাক্ষবিক বিকাশের উপর বা ইমোশনাল ডেভেলপমেন্টের উপর কিন্তু নির্ভর করে না, এটা নির্ভর করে প্রজ্ঞামূলক বিকাশের ওপর। নৈতিক বিকাশ সম্পর্কীয় তত্ত্ব মনোবিদ জাঁ পিয়াজেও দিয়েছিলেন, থিওরি অফ মেন্টাল ডেভেলপমেন্ট। পিয়াজে তার নৈতিক বিকাশ তত্ত্বকে 4টি ভাগে ভাগ করেছিলেন। তাহলে আমরা দেখলাম এল কোহেলবার্গ তিনি নৈতিক বিকাশের তত্ত্বকে 3টে স্তরে ভাগ করেছিলেন: প্রাক প্রথাগত স্তর বা প্রি কনভেনশনাল স্টেজ, প্রথাগত স্তর বা কনভেনশনাল স্টেজ এবং পরবর্তী প্রথাগত স্তর বা পোস্ট কনভেনশনাল স্টেজ। জাঁ পিয়াজে এই নৈতিক বিকাশের তত্ত্বকে 4টি ভাগে ভাগ করেছেন। অ্যানোমি, যেটা হচ্ছে 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত, এই বয়সের শিশুদের আচরণ নৈতিক মান দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু হয় না, শিশুর আনন্দ এবং ব্যথা দ্বারা শিশুর নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয়। হেটেরোনমি অথরিটি, যেটা হচ্ছে 5 থেকে 9 বছর, এই স্তরে নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় প্রাপ্তবয়স্ক বা বড়দের শাসন এবং পুরস্কারের মাধ্যমে। 3 নম্বর হলো হেটেরোনমি রেসিপ্রোসিটি। 9 থেকে 13 বছরের বালক বালিকাদের মধ্যে এই বিকাশ লক্ষ্য করা যায়। এই স্তরে নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় বন্ধু বান্ধবদের মতের দ্বারা। আর 4 হলো অটোনমি, যেটা হচ্ছে 13 থেকে 18 বছর। এই স্তরে নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় বিবেক, যুক্তি, ন্যায় বিচার, পরস্পরের সহযোগিতা ইত্যাদির ওপর। তাহলে বিভিন্ন ধরনের বিকাশ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর আমরা আসবো বৃদ্ধি ও বিকাশের নীতিগুলির শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে, এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বৃদ্ধি এবং বিকাশের যে নীতিগুলো, সেগুলো আমাদের বিভিন্ন উপকারে আসে। কীরকম? আমরা জানি যে বিকাশ হলো বিরতিহীন এবং নিরবিচ্ছিন্ন, একইভাবে কিন্তু ক্রমাগতভাবে বিকাশের ধারা চলতে থাকে। তাই
ব্যক্তিত্বের যে বিভিন্ন দিকের বিকাশের যে প্রচেষ্টা শিশুদের ক্ষেত্রে, সেখান থেকে বিরত হওয়া কিন্তু চলবে না। ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে, কারণ বিকাশ নিরবিচ্ছিন্ন পদ্ধতি। ব্যক্তিগত পার্থক্যের নীতি আমাদের মনে করিয়ে দেয় যে শিশুর বিকাশের বিভিন্ন স্তরে বৃদ্ধি এবং বিকাশের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়। তাই যদি কোনো শিশুর বিকাশের ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা যায়, তাহলে তাদেরকে প্রয়োজন মতো সহযোগিতা করা আমাদের কর্তব্য। বৃদ্ধি এবং বিকাশের নীতি অনুযায়ী শিশুদের যে বৃদ্ধি এবং বিকাশের একটা ধারা লক্ষ্য করা যায়, এবং এই ধারাকে যদি অনুসরণ করা যায় তাহলে শিশুর আগামী দিনের বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায়। সাধারণ থেকে বিশেষ, অর্থাৎ উদাহরণ থেকে সূত্র, সমস্যাকরণের নীতি, এগুলো শিশুর শিখন প্রক্রিয়া এবং শিখন অভিজ্ঞতা বিন্যাসে সাহায্য করে। এছাড়াও এই যে পরিবেশ এবং ব্যক্তি, এর মধ্যে যে মিথস্ক্রিয়তার নীতি, সেটা শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বংশধারা এবং পরিবেশ, এর যে যৌথ ভূমিকা, সেটাও শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই বংশধারাকে তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু পরিবেশকে উন্নত করা যেতে পারে। তাই শিশুর ক্ষেত্রে এমন পরিবেশ রচনা করতে হবে যাতে শিশুর যে বিভিন্ন সম্ভাবনাগুলো, সেগুলো বিকাশের পক্ষে তার পরিবেশ অনুকূল হয়। এরপর আমরা আসি বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে প্রভাবশালী উপাদানসমূহ। বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন উপাদান বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু অভ্যন্তরীণ উপাদান যেমন রয়েছে, তেমন কিছু বাহ্যিক উপাদানও রয়েছে। অভ্যন্তরীণ উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো হলো জন্মগত সূত্রে প্রাপ্ত উপাদান, যেগুলো আমরা জন্মগত সূত্রেই পাই, জৈবিক এবং গঠনগত কিছু উপাদান, বুদ্ধি, প্রাক্ষোভিক উপাদান, যেগুলো প্রক্ষোভ বা ইমোশন গঠন করতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এবং সামাজিক প্রকৃতি। এগুলো হচ্ছে অভ্যন্তরীণ উপাদান, যেগুলো বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে খুব প্রভাব বিস্তার করে। এবং বাহ্যিক উপাদান কিছু রয়েছে, এক্সটার্নাল ফ্যাক্টরস, যেমন মাতৃগর্ভে যখন কোন একজন শিশু থাকে, তখন মায়ের শারীরিক এবং সামাজিক স্বাস্থ্যের ধরন কী ছিল, গর্ভকালীন অবস্থায় কিভাবে মা পুষ্টি পেয়েছে বা মায়ের কিভাবে পরিচর্যা হয়েছে, সন্তান প্রসব স্বাভাবিক হয়েছে না অস্বাভাবিক হয়েছে, ইত্যাদি বিষয়গুলোও কিন্তু বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে খুব প্রভাব বিস্তার করে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে জন্মগ্রহণ করার পর সে কীরকম পরিবেশ পেয়েছিল, জীবনে কোনো বিশেষ ঘটনা বা দুর্ঘটনা ঘটেছে কিনা, প্রাকৃতিক পরিবেশ, চিকিৎসার সুযোগ এবং পরিচর্যার যে গুণগত মান, কতটা উন্নত মানের পরিচর্যা শিশু পেয়েছে, সামাজিক এবং কৃষ্টিগত সুযোগ সুবিধাগুলোর গুণগত মান শিশু কতটা পেয়েছে, তার উপরও কিন্তু বৃদ্ধি ও বিকাশ শিশুদের নির্ভর করে। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরদিন আমরা দ্বিতীয় চ্যাপ্টার সংক্রান্ত এমসিকিউগুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো। ধন্যবাদ।